আকাশ বাবা, তুই এখান থেকে চলে যা। তোর এখানে আসার কোনো দরকার নেই। তুই ওদেরকে মাফ করে দে। ওরা আমার সঙ্গে যতটুকু বিয়েদবি করেছে আমি সত্যি মাফ করে দিয়েছি। কিন্তু আকাশ কোনো কথা শুনল না। আকাশ রোলস রয়েস গাড়ি থেকে নেমে তার হাতের রিভলভারটা বের করলো। আর বের করার পরে আকাশ লোকগুলোকে গুলি করতে লাগলো। আর একের পর এক গুলি করার ফলে ওরা ছিটকে ছিটকে মাটিতে পড়ে গেল। আর মাটিতে পড়ার পরে আকাশ ওখানে ওদের লিডার মাহিমকে বলতে লাগলো, খিরে, তোরা সামান্য কারণে আমার কাকাকে এখানে ধরে এনেছিস। তোরা কি ভুলে গেছিস আমার পরিচয়টা? আমার কাকাকে তোরা গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছিস। কাকাকে সরি বলে চলে যাবি, তাহলেই তো মিটে যায়। তোর বাবা সরকারি চাকরি করে দেখে তোকে কি আমরা ভয় পাবো? এটা তুই ভাবলি কি করে? আর তোর কাকা আমাদের সঙ্গে বেয়াদবি করেছে, তার জন্যই আমরা তাকে মেরেছি। তোর কোনো সমস্যা? আর তুই আমার লোকগুলোকে এভাবে গুলি করলি কেন? গুলি কি শুধু তোরই আছে নাকি আমাদেরও আছে? কিন্তু আকাশ কোনো কথা না বলে তার রিভলভারটা ফেলে দিল। আর তার রিভলভার ফেলে দেওয়ার পরে আকাশ মাহিমকে বলতে লাগলো, যদি দম থাকে তাহলে তুই আয়, দেখি তোর কত পাওয়ার আর আমার কাছে কত দম আছে। তারপরে আকাশ নিজেই তাকে গিয়ে একটা লাথি মারলো। আর লাথি মারার পরে মাহিম মাটিতে পড়ে গেল। আর মাটিতে পড়ে যাওয়ার পরে মাহিম উঠে গেল আর উঠে আকাশকে মারতে গেল। কিন্তু আকাশ তাকে কানের মধ্যে এমন একটা থাপ্পড় দিল, মাহিম কোনো প্রকার কোনো রেসপন্স করছে না। মাহিম সেই জায়গায় দাঁড়িয়ে আছে। তারপর আকাশ সেই জায়গায় আরও কয়েকটা জোরে জোরে থাপ্পড় মারলো। আর রক্ত বের হতে লাগলো। আর আকাশ তাকে লাথি মেরে ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে বলতে লাগলো, কখনো আমার ক্ষমতা নিয়ে জানতে আসিস না। আমার ক্ষমতা সম্পর্কে জানতে আসলে পুরো নিঃস্ব করে দেব। চলো কাকা, বাড়িতে চলো, কাকি তোমার জন্য ওয়েট করছে। এবার আকাশের পরিচয় সম্পর্কে জানা যাক। আকাশের পরিবার বলতে তাদের জয়েন্ট ফ্যামিলি। আর ওদের ফ্যামিলির মধ্যে আকাশ হলো সবার আদরের। আকাশের বাবারা 3 ভাইয়ের মধ্যে ওর কাকা হলো সবার চেয়ে ছোট, যাকে আকাশ সবচেয়ে বেশি ভালোবাসে। ওরা সমবয়সী। ওদের স্কুল কলেজ ভার্সিটি একই সাথে শেষ হয়েছে। তার কাকা একটা ভালো কোম্পানিতে জব করছে। আর আসার সময় তার কাকাকে কিছু বকাটে লোকজন তার কাকার বাইকের মধ্যে ধাক্কা দেয়। আর সেটা নিয়েই ঝামেলা হয়ে যায়। আসলে আকাশের কাকা গাড়ি রেখে বাইকে বেশি চলাচল করতে পছন্দ করে। আর ওরা ঝামেলা হবার পর তারা কাকাকে তুলে নিয়ে যায় তাদের গোডাউনে। আর গোডাউনে নিয়ে যাওয়ার পরে তার কাকার উপর হাত তোলে। আর বাকিটা তো আপনারা শুনতেই পারলেন। চলেন গল্পে ফেরা যাক। আকাশ তার কাকাকে নিয়ে বাড়িতে ফিরলো। আর বাড়িতে ফেরার পরে আকাশের মা এগিয়ে আসলো। আর আকাশের মা এগিয়ে আসার পরে আকাশকে জিজ্ঞেস করলো, কিরে, তুই কোথায় গিয়েছিলি? আর তোকে তো আমি কতবার বলেছি যে বাইরে গিয়ে একদম ঝামেলা করবি না। তুই আবারও মারামারি করে এসেছিস না? এই যে তোর হাতের মধ্যে রক্ত দেখা যাচ্ছে। আসলে মা, তোমাকে আমি ঘটনাটা বলি। আমি রাস্তা দিয়ে ফিরছিলাম আর গাড়ির নিচে একটা বিড়াল পড়ে যায়। আর বিড়াল পড়ে যাওয়ার পরে আমি গাড়িটা ব্রেক করি, কিন্তু কোনো উপায় নেই। তারপর আমি গিয়ে দেখি বিড়ালটা মারা গিয়েছে। আর বিড়ালটা হাতে ধরেছি, সেটারই রক্ত এখানে লেগে আছে। আমি খেয়াল করিনি। কাকি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি খাবার দাও। তারপর আকাশ রুমে চলে আসলো। আর রুমে চলে আসার পরে আকাশ ফ্রেশ হয়ে যথারীতি টেবিলে বসে পড়লো। আর টেবিলে বসে পড়ার পরে তার কাকি খাবার দিতে লাগলো। আর তখনই তার কাকা এসে সাথে বসলো। আর দুজনে মিলে গল্প করতে করতে খাবার খাচ্ছে। আর তখনই আমার আকাশের আম্মু বলে উঠলো, আচ্ছা আকাশ, তুই যেভাবে ঘোরাফেরা করিস সেটা কি ঠিক হচ্ছে বল? তুই পড়াশোনা শেষ করেছিস আর কিছুদিন পুলিশের চাকরিও করছিস, ট্রেনিং নিয়েছিস। এসব কিছু করার পর এখন তুই এইভাবে ঘোরাফেরা কেন করছিস? পুলিশের চাকরিটা করতেও কি তোর অসুবিধা হয়? আর ভাবি, তুমি শুধু শুধু এত টেনশন কেন করছো বলো? আর ওর কি এখনো চাকরি করার বয়স হয়েছে বলো? মাত্র পড়াশোনা শেষ করেছে, এখন লাইফটাকে একটু এনজয় করবে। তারপর না হয় চাকরি করবে, তারপর না হয় সংসার করবে। সব কিছু কি এত তাড়াতাড়ি হলে চলবে? দেখছো না আমার অবস্থা? আমি এত তাড়াতাড়ি সব কিছু করে নিজের জীবনটাকে শেষ করে দিলাম। আর আকাশকে আমি কিন্তু সেই ভুলটা করতে দিচ্ছি না। এই শুধুমাত্র তোমাদের দুজনের জন্যই কিন্তু ছেলেটা এমন বাজে হয়ে গেছে।
আমি কোনো কিছুই বলতে পারি না, কোনো শাসন করতে পারি না। আমার কথা কি একটুও শোনে? একটুও শোনে না। আকাশ সবকিছু দেখে হাসতে লাগলো, আর আকাশ হাসতে হাসতে খাবারগুলো খেয়ে নিল। আর খাবার খাওয়ার পরে আকাশ রুমে চলে আসলো। আর রুমে চলে আসার পরে হঠাৎ করে আকাশের ফোনটা বেজে উঠলো। আর আকাশ ফোনটা রিসিভ করলো। আর ওপাশ থেকে আকাশকে কেউ বলতে লাগলো, ভাই, অনেক কিছু হয়ে গেছে। আমরা যে মেয়েটাকে হাসপাতালে ভর্তি করেছিলাম, সেই মেয়েটাকে কে যেন খুন করে চলে গেছে। এখন কি করব ভাই, কোনো কিছুই বুঝতে পারছি না। আসলে আমাদেরই ভুল হয়েছে ডক্টরদেরকে বিশ্বাস করা। আমার মনে হচ্ছে যে ডক্টরদের মধ্যে কেউ তাকে সাহায্য করেছে খুন করার জন্য। এটা কি করে করতে পারলো তোরা থাকতে? আর ডক্টরদেরকে বিশ্বাস করা একদম যাবে না। আমি এখনই আসছি, তোরা সেখানেই থাক। আর সবাইকে হাসপাতালে নিয়ে আসিস না, কারণ এখানে পুলিশ আসতে পারে। তারপর আকাশ তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আর রেডি হওয়ার পরে আকাশ বাইক নিয়ে যেতে লাগলো। আর পেছন থেকে তার আম্মু ডাকতে লাগলো, কিন্তু আকাশ এখন তার আম্মুর কথা শুনবে না। এখন তার সেখানে যাওয়া খুবই জরুরি। তারপর আকাশ কিছুক্ষণ পরে হাসপাতালে চলে আসলো। আর হাসপাতালে চলে আসার পরে দেখতে পেল যে মেয়েটাকে কেউ ছুরি দিয়ে বুকের মধ্যে আঘাত করেছে। আর রক্ত একটা অবস্থায় দেহটা সেই কেবিনের মধ্যেই পড়ে আছে। আকাশ নিজের মাস্ক পরে নিয়ে আকাশ ডাক্তারের রুমে গেল। আর ডাক্তারের রুমে যাওয়ার পরে দেখতে পেল ডাক্তাররা সবাই হাসাহাসি করছে, সবাই মিলে আড্ডা দিচ্ছে। আর এটা দেখে আকাশের অনেক রাগ উঠে গেল। আকাশ কোনো কিছু না বলেই তাদেরকে মারতে শুরু করলো। আর ওদের মারতে মারতে প্রায় আধমরা করে ফেললো। চারিদিকে শুধু মারামারির আওয়াজ। আকাশ এখন কোনোভাবেই চায় না যে তার পরিচয়টা এত তাড়াতাড়ি সবাই জানতে পারবে। আকাশ চায় যে সে এখন সাধারণ মানুষের মতো এরকম ব্যবহার করবে। আর তখন আকাশ সবাইকে বলতে লাগলো, তোরা থাকতে আমার বোন কি করে মরতে পারলো? আমার বোনকে কে খুন করে যেতে পারে? তোদের হাসপাতালে তো সিকিউরিটি অনেক হাই, এটা তোরা নিজেরাই স্বীকার করেছিলে। কিন্তু তারপরেও আমার বোনকে কে খুন করে চলে গিয়েছে? তোদের মধ্যে কেউ সাহায্য করেছিস? আপনাকে তো এর আগে এখানে কখনো আসতে দেখিনি। আপনি কে? আপনি কি ওনার গার্ডিয়ান? আপনাকে তো আমার চেনা চেনা মনে হচ্ছে। আপনি কি সিনিয়র ইন্সপেক্টর রহমানের একমাত্র ছেলে না? হ্যাঁ, আমি হলাম রহমানের একমাত্র ছেলে। ও আমার সম্পর্কের খালাতো বোন হয়। আমাদের এখানেই থাকতো। আর মেয়েটাকে কি করা হয়েছে আমাকে সত্যি করে বল, না হলে কিন্তু তোদের খবর আছে। দেখুন, ওনাকে ধর্ষণ করা হয়েছে। আর আমাদের যতটুকু মনে হচ্ছে যে যারা ধর্ষণ করেছে আর ওরা ভয় পেয়ে গিয়েছিল যে উনি গিয়ে সাক্ষী দিবে কোর্টে, আর সেজন্যই ওনাকে খুন করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু তো আর আমরা জানি না। তারপর আকাশকে হাসপাতালে সবাই মিলে শান্ত করলো। আর আকাশকে সবাই মিলে বোঝাতে লাগলো যে যেটা হয়েছে সেটা মেনে নেওয়ার জন্য, আর কোর্টে গিয়ে মামলা করার জন্য। আকাশ মনে মনে হাসছে। আকাশ তো শুধুমাত্র এটা এমনিতেই করেছে, এমনিতেই সিন ক্রিয়েট করেছে যেন সবাই ওকে সাধারণ মানুষের মতোই মনে করে, কারণ এমনিতেই ওকে সবাই সন্দেহ করা শুরু করে দিয়েছে। আকাশ মনে মনে হাসছে, আর এটা দেখে আকাশের লোকেরা মিটিমিটি করে হাসছে। আর তারপর আকাশ লাশটাকে সেখান থেকে নিয়ে চলে আসলো। আকাশ অ্যাম্বুলেন্সে করে আকাশ লাশ নিয়ে কই যাচ্ছে সেটা কেউই জানে না। আকাশ একাই লাশটাকে নিয়ে সেই জঙ্গলে চলে আসলো। আর জঙ্গলে আসার পরে আকাশ আর গোডাউনের ভিতরে নিয়ে গেল। আর গোডাউনের ভিতর নিয়ে যাওয়ার পরে আকাশ লাশটাকে ভালোভাবে চেক করতে লাগলো, কারণ এটা তাকে জানতে হবে। আকাশ তার রুমে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলো। আর আকাশ একটা পরীক্ষা করার পরে জানতে পারলো যে যে খুন করেছে সে খুব দামি একটা ছুরি দিয়ে খুন করেছে। আর এটাই হলো সবচেয়ে বড় তার কাছে প্রমাণ। তারপর আকাশ সবাইকে ডাক দেয়। আর সবাইকে ডাক দেওয়ার পরে আকাশ সেখান থেকে বের হয়ে বলতে লাগলো, শোন, প্রথমে এই মেয়েটাকে খুব ভালোভাবে দাফন করবি, বুঝতে পেরেছিস? আর ভালো করে শোন, আর হাসপাতালে যে আমি সিক্রেটটা করেছি এটা শুধুমাত্র ডক্টরদেরকে পরীক্ষা করার জন্য। ডক্টররা যেন বুঝতে পারে আমি আসলেই একটা সাধারণ মানুষ। আমার আত্মীয় মারা গিয়েছে, সেজন্য আমি এসব করেছি, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, আসল কথা হচ্ছে যে এই খুনটা সেই আশরাফ করেছে,
2 দিনের মধ্যেই আমি আশরাফকে আমার এখানে দেখতে চাই। কিন্তু ভাই, আমরা তো বুঝতে পারছি না যে ওই মেয়েটা তো একটা খারাপ মেয়ে ছিল। ওই খারাপ মেয়েটার জন্য আপনি কেন এত কিছু করছেন? আর মেয়েটা তো কোনো ভালো মেয়ে ছিল না, যার জন্য আপনি এত কিছু করবেন। শোন, এই মেয়েটার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের কারো না কারোর সঙ্গে কানেক্টেড ছিল। কারণ এই মেয়েটা যে কেউ নয়। কারণ যেহেতু আশরাফ নিজেই খুনটা করেছে, তার মানে এই মেয়েটার সঙ্গে কারো না কারোর সঙ্গে কানেক্টেড আছে, এবং সেটা আশরাফ খুব ভালোভাবেই বলতে পারবে। তাই আমার আশরাফকে খুব তাড়াতাড়ি প্রয়োজন, তাহলেই আমি আমার প্রতিশোধ নিতে পারবো। তারপর আকাশ ওদের সঙ্গে আরো কিছু কথা বলতে লাগলো। আর আরো কিছু কথা বলে আকাশ সেখান থেকে চলে গেল। আর আকাশ বাসায় আসলো। আর বাসায় আসার পরে আকাশ ল্যাপটপে কাজ করতে, আর তখনই সৌদি আরব থেকে সাফিন তাকে কল দিল। আর সাফিনের সঙ্গে কথা বলার জন্য আকাশ জানালা বন্ধ করে দিল। আর দরজা বন্ধ করার পরে সাফিনের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে লাগলো। আর তখন সাফিন তাকে বলতে লাগলো, ভাই, আমি আপনাকে এখন যে তথ্যগুলো দিব সেই তথ্যগুলো শুনলে আপনি পুরো মাথা ঘুরে পড়ে যাবেন। এমন একটা অবস্থা ভাই, আন্ডারওয়ার্ল্ডের মধ্যে এখন আছে আলী ভাই। এই আলী ভাই সকল আন্ডারওয়ার্ল্ডের যত মাফিয়া আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে। এই আলী ভাইয়ের হয়ে সকল মাফিয়া কাজ করে থাকে, আর সেটার কোনো ব্যতিক্রম নয়। আশরাফ হলে পুরো ঢাকা শহরে দায়িত্ব আছে। এরকমভাবে প্রায় 8টা বিভাগের প্রতিটা মাফিয়া আছে যারা ওই আলী ভাইয়ের হয়ে কাজ করে। ওরা আপনাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। ওরা যদি একটা বার জানতে পারে যে আপনি এখনো বেঁচে আছেন। শাফিন, আমার কিন্তু এখনো মনে আছে, সেদিন যদি তুই আমাকে নদীর পাড় থেকে তুলে না আনতে, তাহলে আমি কখনোই আগের মতো ফিরতে পারতাম না। আমার পরিবার কখনোই জানতে পারতো না তার ছেলে কিভাবে মারা গিয়েছে। ভাই, আশরাফ আরও যে কয়েকজন আপনার সঙ্গে বেইমানি করেছে তাদেরকে আমরা ছাড়বো না। আর ভাই, ওরা ভাবছে যে আপনি মারা গেছেন, তার জন্যই আন্ডারওয়ার্ল্ডের এখন আলী ভাই রাজত্ব করছে। এখন আপনার প্ল্যান অনুযায়ী সব কিছু সাজাতে হবে। আপনি কি সৌদি আরবে আসবেন আবার? আমার তো এখানে আসার প্রয়োজন, কিন্তু আমি আমার পরিবারকে যে কি বোঝাবো আমার এটাই মাথায় কাজ করে না। পুরো আন্ডারওয়ার্ল্ডে আমি নিয়ন্ত্রণ করেছি, কিন্তু এই একটা জায়গায় আসলে আমি প্রথম কে চাই, কি থেকে যে কি বোঝাবো মানে সেটাই বুঝতে পারছি না। ভাই, এত চিন্তা করছেন কেন? আপনার সহপাঠী আপনার কাকা আছে না, আপনার বন্ধুর মতো ওনাকে সেট করে দিন। আর ওনাকে সেট করার পরে উনি সব ব্যবস্থা করে দেবে। শোন, আমি একটা কথা বলি, ওরা যদি ভুল করেও যদি জানতে পারে যে আমার পরিবার আছে, তাহলে ওরা আমাকে কোনো কিছু না করে আগে আমার পরিবারের উপর অ্যাটাক করবে। তাই যতটুকু সম্ভব আমার পরিবারকে আমার সেফটিতে রাখতে হবে। তারপর সব কিছু। আর হচ্ছে এই আন্ডারওয়ার্ল্ডে আমার ব্যাপারে সবাই জানে, নতুন করে কাউকে জানাতে হবে না। তুই ওখানে আমার ভালোভাবে দেখবি, তাহলেই হবে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। তারপরে আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে আকাশ ল্যাপটপ রেখে বারান্দায় চলে আসে। আর বারান্দায় আসার পরে সে একা একা তাকিয়ে থাকে। আর সে ভাবতে থাকে যে নিজের ভালোবাসার মানুষ তার সঙ্গে এমনটা করতে পারলো। সে তো তাকে অনেক বিশ্বাস করেছিল, নিজের ভালোবাসার মানুষকে আপন করে পেতে চেয়েছিল, কিন্তু সেই আপন মানুষটা যে তাকে পেছন থেকে ছুরি মারবে সেটা কি করে জানবে? আর তখনই তার কাকা ডাকতে লাগলো। আর আকাশ গিয়ে রুমের দরজাটা খুলে দেয়। আর খুলে দেওয়ার পরে ডাকতে ডাকতে রুমের ভিতরে প্রবেশ করলো। আর রুমের ভিতরে প্রবেশ করার পর তার কাকা তাকে দেখে বলতে লাগলো, কিরে, তুই এমন গম্ভীর করে আছিস কেন? তোর কি হয়েছে? সত্যি করে বলতো। তোকে কিছুদিন দেখছি, তুই কেমন যেন হয়ে গেছিস। আর তুই ডাক্তারের কাছে গিয়েছিলি মনে হয় কদিন আগে। তোকে আমি ডাক্তারের কাছ থেকে বের হতে দেখেছি। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি তোর কোনো কিছু হয়েছে কি না। সে তো বললো তোর কোনো কিছু হয়নি, তুই নাকি এমনিতে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলি। আমার তো মনে হচ্ছে যে এটার মধ্যে কোনো একটা গাবলা আছে। আচ্ছা কাকা, আমি আর তুমি তো সমবয়সী, তাই না? তুমি তো আমার থেকে প্রায় 2 বছরের বড় হবে, এর চেয়ে বেশি তো আর বড় হবে না। তুমি তো কাকিকে ভালোবেসে বিয়ে করেছো। সেই কাকি যদি তোমার সঙ্গে বেইমানি করতো, তখন তোমার কেমন লাগতো বলো তো? কি রে, তুই আমাকে এসব কেন বলছিস? তুই তো সব কিছুই জানিস, আর জানার পরও তুই কেন এসব জিজ্ঞাসা করছিস? সত্যি করে বলবি তোর কি হয়েছে? তুই আমাকে এসব কথা বলছিস। আর সত্যি কথা বল, তোর রুমের ভিতরে আলমারির ভিতরে এত দামি পিস্তল কোত্থেকে আসলো?
তারপরে আকাশ তাড়াতাড়ি করে তার রুমের দরজাটা বন্ধ করে দেয়, আর বন্ধ করে দেওয়ার পরে তার কাকাকে তার চেয়ারের মধ্যে বসায়, আর বসানোর পরেও সেই বিছানায় হেলান দিয়ে তার কাকাকে বলতে লাগলো, আচ্ছা, তুমি কি আন্ডারওয়ার্ল্ডের আকাশ চৌধুরীর কথা, মানে তার নামটা শুনেছো? যে পুরো আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করত, কিন্তু তাকে ষড়যন্ত্র করে মেরে ফেলা হয়েছে। হ্যাঁ, এটা তো আমি খুব ভালো করেই জানি। আকাশ চৌধুরীকে মেরে ফেলা হয়েছে। কে বা কারা মেরেছে সেটা কেউ জানে না, কিন্তু সবাই সন্দেহ করছে যে এটা আলিভাই করেছে। কেন, আলিভাই ছিল তার পার্টনার, তার সাথে বেমানি করে এমনটা করেছে। আর বেশি কিছু জানা হয়ে ওঠেনি। ওনার মতো ভালো মানুষ দ্বিতীয়টা হয় না। ওনাকে কেউ দেখে নাই, কিন্তু ওনার প্রতিটা কাজ মানুষের মুখে মুখে। আমিও তো উনিকে নিজে দেখার জন্য অস্থির হয়ে থাকি। আসলে আমি সেই আকাশ চৌধুরী, আমি মারা যাইনি। আর আমি তোমাদের আসল আকাশ নই। আমি প্লাস্টিক সার্জারি করে তোমাদের পরিবারে প্রবেশ করেছি। মানে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি তো আমার নিজের বাতিজাকে মনে করেছিলাম। কারণ আমার বাতিজা কোথায়, আমার বাতিজার কি হয়েছে? আমি আপনাকে বিষয়টা খুলে বলছি, আপনি প্লিজ ঘাবড়ে যাবেন না। আর আমাকে আপনার ভাতিজার মতোই মনে করতে পারেন। তুই আমার বাতিজাকে মেরে তুই এই পরিবারে ঢুকেছিস সকল সম্পত্তি দখল করার জন্য, তাই না? তুই আগে থেকে জানতিস আমি আর আকাশ একই সঙ্গে পড়াশোনা করেছি, একই সঙ্গে সবকিছু করেছি। আমি আর আকাশ বন্ধু, আর এটারই সুযোগ নিয়ে এই পরিবারে প্রবেশ করেছিস। তাকে কোথায় লুকিয়ে রেখেছিস সত্যি করে বল। আরে আপনি এভাবে জোরে জোরে কথা বলছেন কেন? সবাই শুনে ফেলবে তো, আবার পরে কিন্তু আপনাদেরই সমস্যা হবে। সো প্লিজ আস্তে কথা বলুন। আর আমি তো আপনাকে বলেছি যে সময় হলে সব কিছুই খুলে বলবো। আর আমি আকাশকে মারিনি। কিন্তু আকাশের কথা তার কাকা কোনোভাবেই শুনছে না। তার কাকা একের পর এক বাজে কথা বলেই যাচ্ছে, আর এটা দেখে আকাশের মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। কারণ আকাশ চেয়েছিল বিষয়টা গোপনের সমাধানের জন্য, কিন্তু ওর কাকা তো বেশি বেশি কথা বলছে। আর এভাবে যদি বিষয়টা গোপনে সমাধান করার জন্য, কিন্তু ওর কাকা তো বেশি বেশি কথা বলছে, আর এভাবে যদি কথা বলতে থাকে তাহলে বাড়ির সবাই জেনে যাবে, আর বাড়ির সবাই জেনে গেলে ওর প্ল্যানটা সাকসেসফুল হবে না। আর দরজা বন্ধ করে দেওয়ার পরে আকাশ তার কাকার 2 হাত বেঁধে ফেললো, আর বেঁধে ফেলার পরে সে মুখের মধ্যে টেপ লাগিয়ে দিল। আর টেপ লাগিয়ে দেওয়ার পরে তারপর কাকাকে চেয়ারে বসালো। চেয়ারে বসানোর পরে আকাশ বলতে লাগলো, শুনুন তাহলে, আমি আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং আকাশ চৌধুরী, যার কথায় পুরো আন্ডারওয়ার্ল্ড চলে। বেশ ভালোই চলছিল আমার দিনগুলো। আমার আগে পিছে কেউই ছিল না। মা বাবা সে তো ছোটবেলায় মারা গিয়েছে। রাস্তায় রাস্তায় মানুষ হয়েছি। আর মানুষ হওয়ার পরে কখন যে এই লাইনে চলে এসেছি সেটা বলতে পারবো না। আপনাদের আকাশ একবার ব্যাংকে গিয়েছিল, আর সেই ব্যাংকে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। পরিচয়টা হয়েছিল খুব সাধারণভাবে। আমি এয়ারপোর্টে এসেছিলাম আমার একটা কাজের জন্য, আর তখন আপনাদের আকাশ আমাকে না দেখেই ধাক্কা দিয়েছিল। আর ধাক্কা দেওয়ার পরে আমার লোকেরা তাকে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে বাঙালি ভেবে সে অনুযায়ী কথা বলতে আসে। আমিও তার সঙ্গে কথা বললাম, আর আমি এটা লুকিয়ে ফেললাম যে আমি সে। আকাশ আমাকে ভালোভাবে চিনতে পারেনি। আমি ওইখানে কোনো একটা জায়গায় চাকরি করি, আমি সেটাই বলেছি। তারপর আকাশের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। যেহেতু আমাদের দুজনের নাম এক ছিল, তাই আমাদের বন্ধুত্বটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আকাশ সেখানে একটা মাস ছিল। আকাশ একটা মেয়েকে খুব ভালোবাসত। সেই মেয়েটার সঙ্গেই দেখা করার জন্য এখানে এসেছে। মেয়েটা ছিল ফরেনার, আমি তাকে চিনতাম না। আর এটা কথায় কথায় আকাশ আমাকে বলেছিল। এভাবে কিছুদিন চলার পরে আকাশ আমার ব্যাপারে জানতে শুরু করলো। আর কদিন পরে আমাকে আকাশ সরাসরি জিজ্ঞেস করলো, আর আমি অস্বীকার করলাম। কিন্তু আমাদের বন্ধুত্বটা সেই আগের মতোই ছিল। আকাশ আমার সাথে কাজ করতে চাইল, কিন্তু আমি না বললাম। কারণ সে একটা শিক্ষিত ছেলে, তার উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে, আর আমি সেই জন্য না করেছিলাম। কিন্তু ও কোনো কথাই শোনেনি। ও বলছিল যে আমার সঙ্গে নাকি সে কাজ করবে। তারপর আমিও তাকে আমার দলে নিয়ে নিলাম, আর কাজ করাতে লাগলাম। তবে সেটা ভালো কাজ, যেমন অনলাইনে হ্যাকিং, এসব আমি শেখাচ্ছিলাম। কিন্তু খুন করার মধ্যে তাকে আমি কখনোই নিয়ে যাইনি। তারপর মনে হয় আকাশ আপনাদেরকে বলেছিল যে সে ব্যাংকে পড়াশোনা করবে। আসলে সেটা বলেছিল আমার সঙ্গে কাজ করার জন্য। আমি তাকে এটা বলতে নিষেধ করেছিলাম। আর এদিকে আমারও একটা মেয়ের সঙ্গে পরিচয় হয়। মেয়েটা অনেক পর্দা করত,
কিন্তু মেয়েটা আমাকে অনেক ভালোবেসেছিল। আর এটা আকাশ কিছুদিন পরে জানতে পারে। আমি নিজেই আকাশকে এটা বলি। আর এভাবে আস্তে আস্তে আকাশ আমার হয়ে কাজ করতে লাগলো। আর সবাই তাকে অনেক রকমভাবে চিনতে লাগলো। এভাবে 6 মাস পার হয়ে যাওয়ার পরে একদিন আমি আমার প্রিয় মানুষ মানে নীলাকে নিয়ে ওখানে এক নদীর পাড়ে হাঁটছিলাম। আর তখনই আমার ফোনে একটা কল আসলো। আর কল দিয়েছিল আমার পিএ। সে আমাকে জানালো আমার যত অ্যাকাউন্ট আছে সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেওয়া হয়েছে। আর অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নিয়ে আকাশ আমার বিপরীত দলের সঙ্গে যোগ দিয়েছে, মানে আলী ভাই। আমি নীলাকে বাসায় পাঠিয়ে দেই। আর বাসায় পাঠিয়ে দেওয়ার পরে আমি তার সেই ফরেনার গার্লফ্রেন্ডের কাছে গিয়েছিলাম। আর জানতে পারলাম যে সম্পূর্ণটাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আকাশকে আলী নিজেই পাঠিয়েছিল আমাকে খুন করার জন্য, কিন্তু আমাকে তো খুন করতে পারেনি। তাই আমার সব কিছু কেড়ে নিয়ে সে এখন তার সঙ্গে যোগ দিয়েছে। আর এভাবে আমার সমস্ত গোডাউন সমস্ত কিছু সব ধ্বংস করে দেয়, সব কিছু দখল করে নেয়। আমিও কম ছিলাম না, আমিও আমার সব কিছু রক্ষা করলাম। আর তখনই আকাশ আমার নীলাকে ট্র্যাপ করে নেয় আর নীলাকে ধরে নিয়ে যায় কিডন্যাপ করে। আর নীলা ছিল আমার একমাত্র ভালোবাসা, আমার আপনজন বলতে একমাত্র নীলাই ছিল। আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আর নীলার কথা ভেবে আমি ওদের সঙ্গে দেখা করি। আর ওখানে আমি সব কিছুর দায়িত্ব ওদেরকে দিয়ে দেই, কারণ আমার কাছে আমার নীলাই সব কিছু ছিল। সব কিছু দিয়ে দেওয়ার পরও ওরা আমাকে গুলি করলো। ভাগ্যক্রমে আমি নদীর পাড়ে ফিরে এসেছিলাম। আর ওখানে একটা বৃদ্ধ লোক আমাকে পেয়েছিল। আর সুস্থ হওয়ার পরে আমি নীলার কথা জিজ্ঞেস করেছি। সে বলল আমার সঙ্গে নাকি কোনো মেয়েকেই দেখে নাই, আমাকে একাই পেয়েছে। তারপর অনেক কষ্টে আমি বাংলাদেশে ফিরে আসলাম। আমি আপনাদের এখানে চলে আসি। আর কিছুদিন পরে জানতে পারলাম যে আলী ভাই নাকি আকাশকে মেরে ফেলেছে। আর সেই অনুযায়ী ভাবলাম যে আমি প্লাস্টিক সার্জারি করে আপনাদের বাসায় ঢুকে পড়ি। তারপর সেটাই করলাম। বাংলাদেশে ফেরার পরে আমি প্লাস্টিক সার্জারি করে আকাশের রূপ নিয়ে আপনাদের পরিবারে প্রবেশ করি। আর আপনারা জানতে পারবেন যে আমি পড়াশোনা শেষ করে বাংলাদেশে ফিরেছি। তারপর আকাশ কান্না করতে লাগলো। আর আকাশ কান্না করতে করতে তার কাকার বাঁধন খুলে দিল আর মুখ থেকে ট্যাপ সরিয়ে দিল। আর সবকিছু সরিয়ে দেওয়ার পরে আকাশ বারান্দায় এসে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। আর বাহিরে তাকিয়ে সে কান্না করতে করতে বলতে লাগলো, তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছিলাম। আর সব কিছু ছেড়ে দেওয়ার পরেও ওরা আমাদেরকে বাঁচতে দিল না, তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিল। আমি ওদেরকে ছাড়ব না। ওদেরকে যদি আমি আমার নিজ হাতে শাস্তি দিতে না পারি তাহলে আমার নাম আকাশ চৌধুরী নয়। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা সত্যি অনেক অন্যায় হয়েছে। আমরা আকাশকে মানুষ করতে পারিনি। আকাশ যে গ্যাংয়ের সঙ্গে যুক্ত হবে এটা সত্যি আমার কোনো আইডিয়া ছিল না। আকাশ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সব কিছু ধ্বংস করে দিয়েছে। কাকা, আপনি জানেন আমি এখনও যদি চাই তাহলে আমি সব কিছু আন্ডারওয়ার্ল্ডে ফিরে যেতে পারবো, কিন্তু এসব কিছুর মধ্যে না আসলে শান্তিটা নেই। আমি আপনাদের কাছে যতটা ভালোবাসা পেয়েছিলাম আসলে ততটা ভালোবাসা আমি কখনোই হারাতে চাইনি। আমার আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব আমি চোখ বুঝে সব কিছু লিখে দিয়েছিলাম দলিলে, কিন্তু এটার প্রতি আমার কোনো লোভ ছিল না। আমার লোভ ছিল কার প্রতি জানেন? ওই যে একটা মানুষ, তার প্রতি। সেই মানুষটাই তো এখন আর বেঁচে আছে কিনা মরে গেছে এটাই জানি না। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি। আমি তোমাকে অনেক বাজে কথা বলেছি, তুমি কিছু মনে করো না। আকাশ সত্যি তুমি ভালো একটা ছেলে। আকাশ সত্যি তোমার সঙ্গে এত কিছু করার পরও তুমি কোনো কিছুই করনি। তুমি চাইলে আমাদের উপরে প্রতিশোধ নিতে পারতে, কিন্তু সেটা করনি। আপনাদের প্রতি কোনো অভিযোগ আমার নেই। আপনারা যেটা করেছেন আর আপনি যেটা করেছেন এটা সত্যিই ঠিক ছিল, কারণ এটা শোনার পরে সবাই এমন হবে এটা আমি বুঝতে পারছি। আর আকাশ আমার সঙ্গে যেই বেইমানিটা করেছে এটার জন্য আকাশ নিজেই শাস্তি পেয়েছে। আলী তাকে মেরে ফেলেছে। আর এই আন্ডারওয়ার্ল্ডে কেউ কারো নয় যে যাকে মেরে রাজত্ব নিতে পারে। আর আমি কিছুদিন পরেই আমি আমার আগের রূপে ফিরে যাব। আপনাদেরকে খুব মিস করব। এতদিন এখানে ছিলাম, নিজেকে তৈরি করেছি নতুন করে। তোমার যত রকমের সাহায্য লাগে আমি তোমাকে করব, তুমি কোনো চিন্তা করো না। আর ওই নীলাকে খোঁজার দায়িত্ব আমার, আর আমি তোমাকে সাহায্য করব। আর এটা বাসার কাউকে জানানোর দরকার নেই, প্রয়োজন নেই।
ওরা তোমাকে সন্তানের মতোই মনে করে। এটা হয় না, কারণ আমার মতো একজন খারাপ মানুষ আপনাদের এত ভালো পরিবারে থাকতে পারে না। আমি এটার যোগ্য নই। আর আমি আপনাদের সাথে থাকলে একদিন না একদিন আপনাদের কোনো ক্ষতি হবেই। কারণ আলী এমন একটা লোক যে এমন কোনো খারাপ কাজ নেই যে সে করে না। আর আমার খবর যদি একটা বার পায় তাহলে আপনাদেরকেই সমস্যা করবে। আর তাছাড়া আপনাদের আকাশকে মেরে ফেলেছে, আপনাদেরকে মারতে কতক্ষণ? আমি চাই না যে আপনাদের ঠিকানা ওর কাছে পৌঁছে যাক। আমি কালকেই চলে যাব। তারপর আকাশ কোনো কথা বলল না, আর তার কাকা চলে গেল। আর কাকা চলে যাওয়ার পরে আকাশ তার নিজের ব্যাগ গুছিয়ে নিল। আর ব্যাগ গুছিয়ে নেওয়ার পরে আকাশ সাফিনকে কল দিল। আর সাফিনকে কল দেওয়ার পরে সাফিন কিছুক্ষণ পরেই তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিল, কারণ আকাশ আবারও তার নতুন রূপে ফিরে যাবে। আকাশ ব্যাগ গুছিয়ে এসে সবার সঙ্গে একসাথে গল্প করতে করতে খাবার খেয়ে নিল। সবাইকে কোনোভাবেই বুঝতে দিল না। আর খাবার খাওয়ার সময় কাকা তার দিকে এক ধ্যানে তাকিয়েছিল। আকাশ তারপর রুমে চলে আসলো। আর রুমে আসার পরে সে ল্যাপটপে কাজ করতে লাগলো। আর তখনই তার কাকা তার রুমে প্রবেশ করলো। আর রুমে প্রবেশ করার পরেই আকাশকে বলতে লাগলো, তুমি কি কালকে সত্যি সত্যি চলে যাবে? আমাদের এখানে থেকে গেলে হয় না? কারণ ভাইয়া ভাবি তারা তোমাকে নিজের সন্তানের মধ্যে ভাবে, তারা কত কষ্ট পাবে। দেখুন, আমিও কিন্তু ওনাদেরকে আমার নিজের বাবা মায়ের মতোই শ্রদ্ধা করি, সম্মান করি। আমি ওনাদেরকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমাকে তো যেতেই হবে। কারণ এখানে থাকলেই আমি আমার প্রতিশোধ নিতে পারবো না, কোনো কিছু করতেও পারবো না। যদি কখনো মনে হয় আমি ঠিক ছিলাম, তারপরে ফিরে আসবো আবার নতুন করে। তারপর কাকা কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। আর সেখান থেকে চলে যাওয়ার পরেই আকাশ কিছুক্ষণ কাজ করে ঘুমিয়ে পড়ল। ফজরের সময় আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হবার পরেই আকাশ চুপচাপ বাড়ি থেকে বের হলো। আর বের হওয়ার সময় আকাশ মা বাবার রুমের সামনে গিয়ে মাকে ভালো করে দেখে নিল। আকাশের মনে হচ্ছে এটাই তার নিজের মা। আজকে যদি 4 মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো তার জীবনটা এরকম এলোমেলো হতো না। আকাশ বাসা থেকে বের হলো। আর বাসা থেকে বের হওয়ার পরেই আকাশ তার নিজের মুখোশটা খুলে নিল, কারণ সে এই আকাশের মুখোশ বানিয়েছিল। আর সেই মুখোশটা খুলে দেওয়ার পরেই আকাশের আসল চেহারা বের হয়ে চলে আসলো। আকাশ সামনের দিকে হেঁটে যাচ্ছে। আকাশ কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না, কিন্তু সে এটা জানে যে তার এখন এই শহরে থাকা ঠিক হবে না। তারপর আকাশ একটা রেল স্টেশনে চলে আসলো। আর রেল স্টেশনে আসার পরে সে ঢাকা যাওয়ার টিকিট কেটে নিল। আর টিকিট কাটার পরেই সে ট্রেনের জন্য ওয়েট করতে লাগলো। আর কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসলো। আর ট্রেনের মধ্যে এসে বসে পড়লো। পাশে আর একটা সিট খালি আছে, আর জানালার পাশে বসে আছে। আর হঠাৎ করেই একটা বোরখা পরা মেয়ে তার পাশে এসে বসে পড়লো। আকাশ কিছুটা অবাক হলো, এরকম ঘ্রাণ নীলার ছিল। আর আকাশ কোনো কিছু বলছে না, ভালো করে লক্ষ্য করছে এটা কি সত্যি সত্যি নীলা। আর হঠাৎ করে এই মেয়েটা আকাশকে বলতে লাগলো, এই যে ভাইয়া, আপনি কি আমাকে ওই পাশের সিটটা দেবেন প্লিজ? আসলে আমার এখানে বসতে খুব অস্বস্তি ফিল হচ্ছে। আপনার যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি জানালার পাশে বসতে চাই। এই কণ্ঠটা শোনার পরে আকাশ অবাক হয়ে গেল। তার মানে এটাই সেই নীলা। কিন্তু নীলা তাকে দেখে চিনতে পারছে না কেন, কোনো কিছুই বুঝতে পারছে না। আকাশ সিট ছেড়ে দিল। আর সিট ছেড়ে যাওয়ার পরে নীলা তার জানালার পাশে বসে পড়ল। আর জানালার পাশে বসে পড়ার পরে আকাশ নীলার জায়গায় বসে পড়ল। আর নীলার জায়গায় বসে পড়ার পরে আকাশ নীলার দিকে তাকিয়ে আছে। আর হঠাৎ করে নীলা পানি খাওয়ার জন্য নিজের মুখটা খুলল। আর তখনই আকাশ ভালো করে দেখে নিল এটাই তার নীলা। আকাশ নীলাকে দেখে ঠিক থাকতে পারল না, শক্ত করে নীলাকে জড়িয়ে ধরলো। আর নীলা থেকে ছাড়ানোর চেষ্টা করছে। আসলে নীলা তার স্মৃতিশক্তি ভুলে গেছে, তার জন্যেই আকাশকে চিনতে পারছে না। আর আকাশ পাগলের মতো বলতে লাগলো, নীলা, তুমি বেঁচে আছো? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। আমি জানতাম যে তুমি আমার জন্য তুমি বেঁচে থাকবে। তোমাকে আমি কতদিন পর দেখলাম, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। এই যে আপনি এসব পাগলের মতো কি সব বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আর আমি বেঁচে আছি মানে? আমার তো কোনো কিছু মনে পড়ছে না। আপনি আমাকে ছেড়ে দেন প্লিজ। আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরেছেন কেন? আমি কি আপনার কোনো কিছু লাগি?
তুমি আমার কে হও সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার কি হয়েছে? তোমার কি কোনো কিছু হয়েছে মনে পড়ছে না? তুমি কি আমাকে দেখে একটাবারও চিনতে পারছো না? আমার তো আমার তো মনে হচ্ছে না যে আমি আপনাকে আরো আগে দেখেছিলাম। সত্যি আমি আপনাকে কোনোভাবেই চিনতে পারছি না। আপনি বলেন তো আপনি কি, সত্যি করে বলেন। আমি তোমার সেই আকাশ যাকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসতে। আমি তোমার সেই আকাশ যে প্রতিদিন বিকেল বেলায় আমরা এই জায়গায় দেখা করতাম। তোমার কি কোনো কিছুই মনে পড়ছে না? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে। তোমার কি কোনো কিছুই মনে নেই? প্লিজ মনে করার চেষ্টা করো। আরে আজব তো, আমি বলছি না যে আমার আপনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাছাড়া আমি আপনাকে এর আগে কোনোদিনই দেখিনি, তবুও আপনি আমাকে জড়িয়ে ধরে রেখেছেন। প্লিজ আপনি ছেড়ে দিন না, না হলে কিন্তু আমি লোকজন ডাকবো, আর তখন কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। প্লিজ ছেড়ে দিন। আমি একলা একটা মেয়ে বলে আপনি আমার সঙ্গে এরকমটা করছেন? আপনার কি কোনো লজ্জাবোধ নেই? তারপর আকাশ কোনো কিছু না বলেই তাকে ছেড়ে দিল। আর তাকে ছেড়ে দেওয়ার পরে আকাশ অনেকভাবে চেষ্টা করতে লাগলো যে নীলাকে মনে করিয়ে দেওয়ার জন্য। আকাশ কিছুটা হয়তো বুঝতে পেরেছে, তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কিভাবে ভুলে গেছে সেটা না হয় তার কাছ থেকেই পরে জানা যাবে। আকাশের এখন কাজ হলো যে তাকে আগের মতো ফিরিয়ে আনা আর সুস্থ করে তোলা। তারপরে আকাশ ওর সম্পর্কে জানতে চাইলো, কিন্তু ও তার সম্পর্কে কোনো কিছুই বলতে পারলো না। আর তখনই নীলা বলতে লাগলো, দেখেন, আমার আগে পেছনে কোনো কিছুই মনে নেই, বুঝতে পারছেন? আর আমি প্রায় 3 মাস ধরে হাসপাতালে ছিলাম। আজকে হাসপাতাল থেকে বের হলাম, আর হাসপাতাল থেকে বলেছিল আমাকে নাকি একটা বৃদ্ধ মহিলা এখানে ভর্তি করে গেছে। আর বৃদ্ধ মহিলাটা এখন ঢাকায় আছে, কারণ তার পোস্টিং হয়ে গেছে। তিনি একজন ডাক্তার, আমি তার কাছেই যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাব। আর আমি সত্যি তোমার অনেক বিশ্বাস একজন মানুষ। আর তুমি প্লিজ একটু মনে করার চেষ্টা করো। ওয়েট, আমার কাছে তোমার কিছু পিক আছে, তুমি দেখবে আমাদের অনেক কাপল পিক রয়েছে। তারপরে আকাশ একটা একটা করে সবগুলো পিক তাকে দেখাতে লাগলো। আর সবগুলো পিক দেখে নীলা কিছুটা অবাক হয়ে গেল। তখনই নীলার মাথাটা ঘোরাচ্ছে, আর আকাশ তার পাশে আরো কাছাকাছি বসলো। আর তখনই নীলা তার মাথা আকাশের উপর রাখলো, আর আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আকাশ বুঝতে পেরেছে যে সে এখন অনেক অসুস্থ, আর তাকে এখন বেশি প্রশ্ন করা যাবে না। আর আকাশ তারপরে সে ঘুমিয়ে গেল। আর এভাবে প্রায় অনেকক্ষণ পার হয়ে গেল। তারপর ঢাকায় চলে আসলো। আর ঢাকায় আসার পরে আকাশ নীলাকে জাগিয়ে দিল। আর নীলাকে জাগিয়ে দেওয়ার পরে নীলা নামলো। নীলা আকাশ থেকে ঠিকানা নিয়ে আকাশ মহিলার কাছে যেতে লাগলো। আর কিছুক্ষণ পরেই মহিলার কাছে চলে আসলো। মহিলা চেম্বারে এসে অপেক্ষা করছে, আর তখনই ওই মহিলা চলে আসলো। আর ওই মহিলা আসার পরে আকাশ দেখে জিজ্ঞেস করলো সে কে। আকাশ প্রথম থেকে সবকিছু খুলে বলল যে তাকে গুলি করা হয়েছিল ব্যাংককে, কিন্তু সে বাংলাদেশে আসলো কিভাবে। আসলে আমি তাকে ব্যাংকক থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। আমি সেদিন রাত 2টার দিকে আমি বাসায় ফিরছিলাম। আসলে আমি ব্যাংককে গিয়েছিলাম আমার ট্রেনিংয়ের জন্য। সেখানে উচ্চশিক্ষার জন্য আমি সেখানে একটা হসপিটালে কর্মরত ছিলাম। আর 2টার সময় যাওয়ার সময় ব্রিজের কাছাকাছি দেখলাম এই মেয়েটাকে পড়ে থাকতে। আমি চেক করে দেখলাম যে মেয়েটা এখনো জীবিত রয়েছে। তারপর আমি আমার বাসায় নিয়ে আসলাম, কারণ তখন কোনো হসপিটাল কাছাকাছি ছিল না। আর আমার বাসায় মোটামুটি সব কিছু রয়েছে, তার জন্য আমি আমার বাসায় নিয়ে এসেছিলাম। আমার বাসায় নিয়ে আসার পর আমি তাকে অপারেশন করে গুলিটা বের করে ফেলি। গুলিটা বের করার পরও কিন্তু সে স্বাভাবিকভাবে অচেতন ছিল। আমি একটা নার্স দিয়ে তার খেয়াল রাখা শুরু করলাম, কিন্তু সে আগের মতো কোনোভাবেই হচ্ছে না। আর কিছুদিন পরে আমার ট্রেনিং শেষ হয়ে গেল। তারপর আমি ভাবলাম যে তাকে আমার দেশে নিয়ে আসা যাক, সুস্থ করে তুলে তারপরে না হয় তার কাছ থেকে সব কিছু জিজ্ঞাসা করা যাবে। সে অনুযায়ী আমি দেশে নিয়ে এসেছিলাম। আর আসার পর আমি আমার বাসায় কিছুদিন ছুটি কাটাই। তখন আমি তাকে একটা হসপিটালে রেখেছিলাম যেন সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়। তারপর হঠাৎ করেই আমার এই জায়গায় পোস্টিং হয়, আর আমি এই জায়গায় চলে আসি। আমি সব সময় তার খবরাখবর রাখতাম। আর আমি ওখানকার ডাক্তারকে বলে দিছিলাম যে সে যদি সুস্থ হয় তাহলে আমার কাছে পাঠিয়ে দেওয়ার জন্য। আর এখন তো আপনি আসলেন।
আন্টি, আমি আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব সেটা আসলে কোনোভাবেই প্রকাশ করতে পারছি না। আপনি এত কিছু করেছেন যেটা একটা মানুষ কখনোই করবে না। আপনি আপনার সাথে করে বাংলাদেশে নিয়ে এসেছেন, এতদিন ধরে ওকে দেখেছেন। সত্যি আমি আপনার ঋণ কি করে শোধ করব সেটা আসলে বলার মতো নয়। আসলে আমারও একটা তার মতো মেয়ে ছিল। আমার মেয়েটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি আমার মেয়েটাকে বাঁচাতে পারিনি। তাকে দেখে আমার নিজের মেয়ের মতো লাগতো। তার জন্য আমি এমনটা করেছি। আর ডাক্তারদের তো কাজ হলো সেবা করা। আন্টি, আপনি আমাদেরকে নিজের ছেলে মেয়েদের মতোই ভাবতে পারেন। আচ্ছা আন্টি, সে কোনোভাবেই তার আগের কোনো কিছু মনে করতে পারছে না। আসলে তাকে অনেক অত্যাচার নির্যাতন করা হয়েছিল সেখানে, আর সেই জন্য ও অনেকটা ভয় পেয়েছে। তার উপর গুলি করা হয়েছিল। এটা একটা ইফেক্ট এখনো রয়ে গেছে। এখন তার চিকিৎসা করার মতো কোনো কিছুই নেই। এখন আপনি পারেন যে তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। তার সঙ্গে সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করবেন। আর বারবার তাকে সব কিছু মনে করে দিতে চেষ্টা করবেন। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করছি। 15 দিনের মধ্যে ঠিক হয়ে যাবার কথা, কারণ এতদিন কোমায় ছিল তো সেই জন্য। তারপর আকাশ মহিলা ডাক্তারের সঙ্গে আরও অনেক বিষয় নিয়ে কথা বলতে লাগলো, আর নীলা চুপ করে বসেছিল। তারপরে আকাশ সেখান থেকে বিদায় নিয়ে চলে আসে। আকাশ তার নিজের বাসায় উঠে আজ অনেক বছর পর তার নিজের বাসায় এসেছে। আকাশ আগে ঢাকায় থাকতো, আর তখনই এই বাড়িটা কিনেছিল। এতদিন একটা লোক বাড়িটা পাহারা দিয়েছিল, এখন সে ফিরে এসেছে। আর এই বাসাটা সবচেয়ে বেশি নিরাপদ, এটা সেফটি হাউসও বলা যায়। আকাশ বাসায় নিয়ে আসার পরে নীলাকে বলতে লাগলো, নীলা, তুমি যাও, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসো, আর আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। তোমার কোনো কিছুই করতে হবে না, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসছি। তারপরে আকাশ দারোয়ানকে বলল খাবার নিয়ে আসার জন্য। আর কিছুক্ষণ পরেই দারোয়ান আকাশকে খাবার নিয়ে এসে দিল। আর আকাশকে খাবার দেওয়ার পরে সে আকাশের সঙ্গে ভালো মন্দ জিজ্ঞেস করলো, এমনিতেই কথা বলল। আর এভাবে কথা বলার পরে আকাশ রুমে চলে আসলো। আর রুমে আসার পরে এসে নীলাকে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিচ্ছে। আর খাওয়া দাওয়া করার পরে নীলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর এভাবে নীলা কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। আর ওদিকে কাকা সে আকাশের সম্পর্কে সবকিছুই বলতে থাকে। আর সবকিছু শোনার পরে পুরো পরিবার যেন থমকে গেছে, কারণ তাদের ছেলেকে তারা তো ব্যাংককে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য, কিন্তু সে যে এমনটা হয়ে যাবে এটা তো কখনোই আশা করেনি। আর এই আকাশ চৌধুরীকেও তারা নিজের ছেলের মতোই মনে করেছে। আর এভাবে ওদের মধ্যে কথা চলতে থাকে। আর এদিকে আকাশ নীলাকে ঘুম পাড়িয়ে এসে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। আর ল্যাপটপ নিয়ে বসার পরে সাফিনকে বলতে লাগলো, শাফিন, আমি কোনো কিছু বুঝতে চাই না। তুই যেভাবে পারিস তুই ওদের ঠিকানা বের কর, বুঝতে পেরেছিস? আর বাংলাদেশ হয়ে যারা যারা কাজ করে বিভিন্ন জায়গায় আছে তাদের সবাইকে আমি একসাথে দেখতে চাই। কালকে সকালবেলা তুই বাংলাদেশে চলে আসবি সবাইকে নিয়ে। আর এদিকে আমি পুরোটা ব্যবস্থা করছি, কারণ আমার সবাইকে নিয়ে একটা নতুন করে টিম গঠন করে প্ল্যান করতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আজকে রাতেই রওনা দিচ্ছি। আশা করি কালকের মধ্যেই পৌঁছে যাব। আর আমি সবাইকে কালকে ওই জায়গায় থাকতে বলবো। আশা করি সবাই আজকের মধ্যেই চলে আসবে। আর কালকে আপনি ঠিক সময়ে ওদের দেখতে পারবেন। তারপরে আকাশ কল কেটে দেয়। আর কল কেটে দেওয়ার পরে সে আরও কয়েকজনকে কল করতে থাকে। আর এভাবেই সবাইকে একসঙ্গে করতে থাকে। আর এভাবেই কাজ করতে করতে সময়টা পার হয়ে গেল। আর বিকেলবেলা নীলা ঘুম থেকে উঠে পড়ল। আর ঘুম থেকে ওঠার পরে নীলা আকাশকে দেখে বলতে লাগলো, আচ্ছা, আমি এখানে কেন আছি এটা তো আমি কোনো কিছুই বুঝতে পারছি না। আপনি বা আমাকে একই রুমে এখানে কেন রেখেছেন? আমাদের তো বিয়ে হয়নি, তাই না? আর একসঙ্গে থাকাটাও ঠিক না। আগে তুমি সুস্থ হও, সবকিছু তোমার স্মৃতিতে ফিরে আসুক তোমার কাছে, তারপরে কি ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমরা শুনবো আর বিয়েও করব, বুঝতে পেরেছো? আর আপাতত আমি তোমার সঙ্গে থাকছি না, আমি অন্য রুমে থাকবো। কিন্তু আপনি বা আমাকে কেন বিয়ে করবেন আমি তো বুঝতে পারছি না। আর আমি তো আপনাকে আগেই বলে দিয়েছি যে আমাদের কোনো কিছু আমার আমার কোনো কিছুই মনে পড়ছে না, তবুও আপনি কেন যে বুঝতে পারছেন না?
আচ্ছা, তোমার কি সত্যি সত্যিই মনে পড়ছে না? কেন মনে পড়ছে না তোমার? একটু মনে করার চেষ্টা করো। আমি যে আর নিতে পারছি না, একদিকে বাইরের ঝামেলা, আর একদিকে তোমাকে নেই আমার টেনশন। তারপরে আকাশ তার মোবাইলের ছবিগুলো আবারও নীলাকে দেখাতে লাগলো, আর নীলা এগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখতে লাগলো। আর এদিকে আকাশ তার নিজের কাজ করছে, আর এভাবেই সময়টা পার হয়ে গেল। রাতের বেলা দুজনে একসাথে খাওয়া দাওয়া করলো। নীলা এখন কিছুটা এমনিতেই বিশ্বাস করে নিচ্ছে যে তার সঙ্গে হয়তো কিছুটা পরিচয় ছিল। রাতের বেলা ব্যাংকক থেকে সাফিন আকাশকে কল দিল, আর সাফিন কল দেওয়ার পরে আকাশকে বলতে লাগলো, ভাই, আপনাকে একটা কথা বলা ছিল। আসলে আমি এই বিষয়টা কালকেই জানতে পেরেছি, কিন্তু আপনাকে জানানোর সাহস আমি পেলাম না। তবু আমি এখন জানাতে বাধ্য হচ্ছি। নীলা ভাবির বাবা মা দুজনেই মারা গেছে। আসলে মারা যায়নি, আলের গ্যাং ওরা নীলার বাবা মাকে রেহাই দেয়নি। ঠিক আছে, তোরা কালকে তাড়াতাড়ি করে বাংলাদেশে চলে আয়, বুঝতে পেরেছিস? আর এদিকে আমি সব ব্যবস্থা করছি, আর আলীর ঠিকানা সব কিছু নিয়ে আসবি, আর খুব সাবধানে আসবি। তারপরে আকাশ কল কেটে দেয়। আর আকাশ কল কেটে দেওয়ার পরে আকাশ একটা দীর্ঘশ্বাস ফেললো। আর আকাশ দীর্ঘশ্বাস ফেলার পরে আকাশ নিচে নিচে বলতে লাগলো যে এখন নীলার সে ছাড়া আর কেউ নেই। তখনই লোক চলে আসলো, আর আকাশ তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতে লাগলো। আকাশ তাদেরকে নিয়ে একটা জঙ্গলে নিয়ে আসলো, আর জঙ্গলে নিয়ে আসার পরে তার গোডাউনের ভিতরে প্রবেশ করলো। এটা তার একটা গোডাউন, এখানে আগে রাফির আন্ডারে সবাই কাজ করত। তারপর আকাশ চেয়ারে বসে পড়লো, আর চেয়ারে বসার পরে আকাশ সবাইকে বলতে লাগলো, আমি আকাশ চৌধুরী। তোমরা অনেকদিন ধরেই আমার সঙ্গে কাজ করে আসছো। হয়তো আমাকে কেউ চোখে দেখোনি, বাস্তবে তোমাদের সঙ্গে আমার কখনো কথাও হয়নি, কিন্তু তোমরা আমার হয়ে কাজ করে গিয়েছো। আমার বিভিন্ন জায়গায় এক একটা করে গোডাউন রয়েছে, আর ওগুলোর মধ্যে তোমরা কাজ করে গিয়েছো তোমাদের মতন করে। আজকে তোমাদেরকে আমি যে কারণে ডেকেছি, শোনো, আমার বিরুদ্ধে কি করা হয়েছিল এটা এখন সবার অজানা নয়। আমি আমার জায়গাটা আগের মতোই পাবো। এটার জন্য আমি তোমাদেরকে ডেকে আনছি, সাহায্য করার জন্য। বাংলাদেশের এমন রাজত্ব করে বেড়ায়, বাংলাদেশের মধ্যে এখন ড্রাগস, মাদকদ্রব্য, অস্ত্র ঢুকায়, এদের লিস্টটা আমার খুব তাড়াতাড়ি চাই। আর এদের লিস্ট তৈরি করবে রাফি। এটা হলো তোর দায়িত্ব। সিয়াম, রকি আর জুবাইর, তোদের দায়িত্ব হলো তোরা বাংলাদেশের যে আনাচে কানাচে আলীর যা কিছু আছে সবগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিবি, বুঝতে পেরেছিস? তারপর আলী নিজেই দেশে ফিরে আসবে। তারপরে আকাশ এভাবে ওদের সঙ্গে কথা বলতে লাগলো। আর কথা বলা শেষ করে সে আবারও ল্যাপটপে কাজ করতে লাগলো। আসলে ল্যাপটপে আকাশ আলীর ইনফরমেশন বের হয়েছে। আর কিছুক্ষণ পরেই সাফিন আরও কয়েকজন গাড়িতে করে তার গোডাউনের সামনে নামলো। আর নামার পরে আকাশকে দেখে জড়িয়ে ধরলো। আর আকাশকে জড়িয়ে ধরে তারা অনেকক্ষণ গল্প করতে লাগলো, কারণ সাফিন হলো আকাশের সবচেয়ে কাছের একজন মানুষ। আকাশ সাফিনকে অনেক বেশি ভালোবাসে, নিজের ভাইয়ের মতো মনে করে। সাফিনও তার নিজের বড় ভাইয়ের মতো মনে করে আকাশকে, অনেক শ্রদ্ধা করে। তারপরে এভাবে পার হয়ে যায় আরো কয়েকটা দিন। এই কয়েকদিনে দেশের মধ্যে পুরো পরিবর্তন হয়ে গেছে, কারণ সবাই জেনে গেছে যে আকাশ চৌধুরী সে আবারও ফিরে এসেছে। আর আকাশ চৌধুরী ফিরে আসার ফলেই দেশের মধ্যে এমন অপকর্ম বন্ধ হতে যাচ্ছে। পুলিশ আকাশকে কোনো কিছুই বলছে না, কারণ তারা ওইটাই চেয়েছিল, কিন্তু তারা যে আইনের কাছে বাধা। আর পুলিশ খুব ভালো করেই জানে যে তারা আকাশ চৌধুরীকে নিজ থেকে কখনোই ধরতে পারবে না, যদি না আকাশ চৌধুরী নিজে না ধরা দেয়। কারণ আকাশের উপর দিয়ে কথা বলার সাহস আজ পর্যন্ত কারো হয়নি। আর এভাবেই সবকিছু ধ্বংস করতে থাকে, আর সকল লোককে মারা হচ্ছে সাধারণ মানুষের কাছে। আকাশ এখন ভালো মানুষ হয়ে উঠেছে। আকাশকে সবাই আগে থেকেই শ্রদ্ধা করতে, সম্মান করত। আকাশ মাফিয়া হলেও সাধারণ মানুষের কোনো ক্ষতি করেনি, বরং আকাশ মানুষের সাথে কাজ করে আকাশ মানুষের উপকার করে। আকাশ একটা হাসপাতাল তৈরি করার চিন্তা ভাবনা করছে, আর সেটা তার মা বাবার নামে। আকাশের অনেক দিন স্বপ্ন ছিল দেশে ফেরার পরে সে এগুলো ছেড়ে দিয়ে হাসপাতাল করবে, বৃদ্ধাশ্রম করবে। এদিকে নীলার সঙ্গেও আকাশের ভালো বন্ডিং হতে শুরু করে। নীলাও আস্তে আস্তে তার সবকিছু স্মৃতি মনে পড়ে যায়। একদিন নীলা ওয়াশরুম থেকে বের হতে যাবে, তখনই তার মাথা ঘুরে পড়ে যায়। আর মাথা ঘুরে মাথার মধ্যে অনেকটা আঘাত পায় নীলা, অজ্ঞান হয়ে যায়। আর নীলা অজ্ঞান
হয়ে যাওয়ার পরে আকাশ তখনই বাড়িতে প্রবেশ করলো আর রুমে এসে দেখে নীলা ওয়াশরুমের সামনে মাথা ঘুরে পড়ে আছে। আকাশ তাকে তাড়াতাড়ি করে বিছানায় নিয়ে আসলো আর বিছানায় নিয়ে আসার পরে আকাশ কিছু পরে ডাক্তারকে কল দিল আর ডাক্তার চলে আসলো আর ডাক্তার আসার পরে কিছু ওষুধ লিখে দিল আর মাথার মধ্যে একটু ব্যান্ডেজ করে দিল, কারণ মাথার মধ্যে একটু ব্যথা পেয়েছে। তারপরে ডাক্তার চলে গেল আর ডাক্তার চলে যাওয়ার পরে আকাশ নীলার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর তখনই নীলার চোখ খুলল। আর নীলার চোখ খোলার পরে নীলা আকাশকে বলতে লাগলো, আমার সব কিছু মনে পড়ে গেছে আকাশ, আমি এখন সব কিছু মনে করতে পারছি। আমি অনেক ভালোবাসি তোমাকে, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। ওরা আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি আর কষ্ট করতে চাই না, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। পাগলি, এত ভয় পাও কেন? আমি আছি না তোমার পাশে। আকাশ থাকলে কি তোমার আর কেউ লাগে বলো? কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি তো। তুমি শুধু শুধু কেন এত টেনশন করছো বলো তো? তারপরে নীলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরলো আর নীলাকে জড়িয়ে ধরে আকাশ তার কপালে আলতো করে একটা চুমু দিল। আর চুমু দেওয়ার পরে নীলা কিছুটা লজ্জা পেয়ে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আর এভাবেই কিছুক্ষণ সময় পার হয়ে গেল। তারপর আকাশ নীলাকে আকাশ এখানে রেখেই বাসা থেকে বের হয়ে চলে আসলো। আর বের হওয়ার পরে এসে গোডাউনে এসে সকল কিছু দেখতে লাগলো। আর তখনই আকাশ মোবাইলে একটা কল চলে আসলো। আর কল আসার পরে আকাশ কলটা রিসিভ করলো আর ওপাশ থেকে আকাশকে বলতে লাগলো, কিরে, তুই নাকি এখনো বেঁচে আছিস? আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ তোকে তো আমি নিজের হাতে মেরেছিলাম, তবুও তুই মরিসনি। তোর আসলে কই মাছের প্রাণ? না হলে মানুষ এত মারার পরেও বেঁচে থাকে কিভাবে? আর জন্ম আর মৃত্যু সেটা তো আল্লাহর কাছে। আল্লাহ যদি চায় তাহলে তোর কাছে আমার মৃত্যু কখনোই হবে না। আর আল্লাহ তাআলা যখন চাইবে তখন আমার মৃত্যু হবে। আর কিন্তু তোর মতো অমানুষের হাতে আমার মৃত্যু হবে, এটা তুই ভাবলে কি করে? তোকে শেষ করার জন্যই আমি এখনো বেঁচে আছি। তুই আমার এত বড় ক্ষতি কেন করেছিস? তোর মনে হয় এখনো শিক্ষা হয়নি ভালো করে? আমি কালকে বাংলাদেশে ফিরছি, দেখি তোর গায়ে কত জোর আছে, আমার সঙ্গে লড়ে দেখা। আমার গায়ে জোর আছে কি নাই এটা তুই তো খুব ভালো করেই জানবি। আর যদি বাপের বেটা হয়ে থাকিস তাহলে আমার সঙ্গে একা লড়তে আসিস। এসব ব্ল্যাকমেল করে আমাকে মারতে আসিস না। আর এখন ব্ল্যাকমেল করেও তো তোর কোনো লাভ নেই, কারণ এখন আমার কোনো কিছুই নেই যাকে দিয়ে তুই ব্ল্যাকমেল করবি। ওই দিন তো আমি শুধুমাত্র নীলার জন্য তোদেরকে ছেড়ে দিয়েছিলাম, আর সেই সুযোগটাই তোরা নিয়েছিলি। তোরা খুব ভালো করেই জানতে, তাই আমি নীলাকে ছাড়া আর কোনো কিছুই চাইব না। আর এটার জন্যই আমি সব কিছু ছেড়ে দিয়েছি। ঠিক আছে, দেখা যাবে। আমি কালকেই ফিরছি। তুই আমার সমস্ত জায়গায় ব্যবসা বন্ধ করে দিয়েছিস, আমার সকল লোককে মেরে ফেলেছিস, আর কিছু লোক এখন অ্যারেস্ট হয়ে আছে। ওরা আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কোর্টে। সবাই আমার সঙ্গে ডিল করতে না করছে, যাদের সাহায্য পেয়ে আমি বাংলাদেশের মধ্যে সকল অপকর্ম করতাম, তারা এখন আমার সঙ্গে কাজ করবে না বলেছে, শুধু তোর জন্য। এই আকাশ কতটা ভয়ঙ্কর এটা মানুষ খুব ভালো করেই জানে, তুইও খুব ভালো করে জানতে পারবি। শুধুমাত্র কয়েকটা দিন ওয়েট কর, তাহলে খুব ভালোভাবেই জানতে পারবি। তোকে আমি এমনভাবে মারবো যে এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে আকাশ চৌধুরী এমনভাবে একজনকে মেরেছিল। ঠিক আছে, খুব তাড়াতাড়ি আমি আসছি। তোর সঙ্গে খুব তাড়াতাড়ি আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করতে হবে। তোর সঙ্গে আমার অনেক লেনাদেনার হিসাব আছে, হয় তুই থাকবি, না হয় আন্ডারওয়ার্ল্ডে আমি থাকব। তারপর আকাশ কল কেটে দেয় আর কল কেটে দেওয়ার পরে আকাশ হাসতে লাগলো। আকাশ তারপর পাগলের মতো হাসছে আর তখনই রাফি চলে আসলো। আর রাফি এসে লিস্ট দিয়ে দিল আর লিস্ট দেওয়ার পর আকাশ বলতে লাগলো, রাফি, তুই এখন এই কমিশনারকে খুন করবি। শোন, কমিশনারকে এখন ক্লাবে পাবি, ছদ্মবেশে গিয়ে এই কাজটা করে আয়। তার বেঁচে থাকার অধিকার নাই, অনেক পাপ করেছে।
তারপরে রাফি আকাশের কথা শুনে চলে গেল আর আকাশ তার কোমরে পিস্তল নিয়ে নিল আর সাথে সাফিনকে নিয়ে সে এমপির বাসায় যেতে থাকে। আর কিছুক্ষণ পর দামি একটা গাড়ি এমপির বাসার সামনে এসে থামলো আর সেই গাড়ি থেকে আকাশ নামলো আর আকাশ গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করলো। আর এমপির বাসার বডিগার্ডগুলো ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। কেউ তাকে বাধা দিতে আসলো না, কারণ সবাই খুব ভালো করে জানে। তারপর আকাশ একে একে উপরে চলে আসলো আর উপরে আসার পরে দেখলে হবে এমপি সাহেবকে সোফার মধ্যে বসে কিছু লোকের সঙ্গে আলোচনা করছে আর আকাশ সেখানে বসে পড়ল। আর বসে পড়ে কিন্তু সাহেব দেখে পুরো অবাক হওয়ার মতো অবস্থা, কারণ সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, কারণ আকাশ নিজে তার এখানে এসেছে। আকাশ বলতে লাগলো, এমপি সাহেব, আপনাকে তো জনগণ ভোট দিয়ে বানিয়েছিল আপনাকে জনগণের সেবা করার জন্য, কিন্তু আপনি যেখানে সেবা না করে আপনি আপনার নিজের অ্যাকাউন্ট ফুল করছেন, এটা কি ঠিক? এমপি সাহেব, আপনার কাছে তো আমি এটুকু আশা করতে পারিনি, তাই তো আমি নিজেই চলে আসলাম আপনার সঙ্গে একটু কথা বলার জন্য। আপনি তো সবচেয়ে বেশি সেলিব্রিটি একজন মানুষ, আপনি নাকি নিজেই একটা ব্র্যান্ড, আর সেই ব্র্যান্ডের কারণেই আপনার অস্ত্র, মাদকদ্রব্য সব কিছু বাংলাদেশে প্রবেশ করে। সত্যি আপনার ক্ষমতা অনেক বেশি, তাই না? তারপর আকাশ এভাবে এমপির সঙ্গে কথা বলতে লাগলো আর এমপি ওনার কাছে মাপ চাইতে লাগলো, কিন্তু আকাশ কোনো কিছু না বলেই আকাশ এমপিকে গুলি করে দিল আর ওখানে যারা যারা ছিল সবাইকে গুলি করে মেরে ফেলেছে। তারপর আকাশ একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বের হয়ে চলে আসে। আর বের হওয়ার সময় আকাশ একটা ফাইল সেখানে রেখে আসে পুলিশের জন্য। তারপর আকাশ গোডাউনে চলে আসলো আর গোডাউনে আসার পরে এসে তার নিজের কাজ করতে লাগলো। আর এভাবেই তার সময়টা বার হয়ে গেল। পরদিন সকালবেলা এসে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আর শেষ হওয়ার পরেই নীলা তার কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি আজকে কোথায় যাবে? আর তুমি কখন আসো আর কখন যাও সেটা তো আমি নিজেও বুঝতে পারি না। আমি না হয় অসুস্থ হয়ে থাকি, তার জন্য তুমি আমাকে কোনো কিছু না বলে এখান থেকে চলে যাবে? আর আমার কিন্তু এভাবে আলাদা আলাদা রুমে থাকতে একদম ভালো লাগছে না। তুমি কবে বিয়ে করবে বলো তো? তুমি এখানে থাকো, আমি আরেক রুমে থাকি। আমার ভয় করে, তুমি জানো না? আরে জান পাখি, তুমি কেন শুধু শুধু এমনটা করছো? আর আজকে আমরা বিয়ে করব, তুমি কোনো চিন্তা করো না। আজকে আমার জীবনে একটা শ্রেষ্ঠ দিন হয়ে থাকবে, কারণ আমার সঙ্গে বিশাল কথা করেছিল যারা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাদেরকে আজকে আমি আমার নিজের হাতে শাস্তি দেব। আর তোমাকে একটা কথা বলতে মনে ছিল না, আসলে মনে ছিল না বলতে আমি বলিনি ইচ্ছে করেই, কারণ তুমি এতদিন অসুস্থ ছিলে, তাই নিতে পারতে না। তোমার মা বাবাকে ওরা খুন করে ফেলেছে। তুমি কি বলছো এসব? আমি তো কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না। আমার মা বাবাকে ওরা মেরে ফেলেছে? ওরা এতটা নিষ্ঠুর হতে পারে কি করে? জানো তো, আমি আমার নিজের হাতে ওদেরকে শাস্তি দেব। শোনো, তুমি কিন্তু কোনোভাবেই আজকে বাসা থেকে বের হবে না, কারণ ওরা যদি একটাবার তোমার ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু ওরা আবার এখানে চলে আসবে, বুঝতে পেরেছো? আর আজকে তুমি আমাকে কোনো প্রকার কল দিবে না, আর এমনকি আমার গলা নকল করে তোমার সঙ্গে কেউ কল দিতে পারে। যদি কেউ কল দেয় বা তোমার ঠিকানা বা কোনো কিছুর প্রয়োজন হয়, তুমি কোনো কিছুই বলবে না, তুমি কলটা ধরবেই না, কারণ কল ধরতে পারলে তোমাকে লোকেশন ট্র্যাক করে নিয়ে যাবে। সমস্ত মোবাইল বন্ধ করে দাও আর দরজা জানালা সব কিছুই বন্ধ থাকবে, যেন কেউ বুঝতেই পারে না যে এখানে কোনো মানুষ থাকে বা বাড়িটা অনেকদিন ধরেই ফেলে রাখা হয়েছে। আর আমি বাইরে থেকে তালা মেরে দিয়ে যাচ্ছি, আর আমি কয়েকটা গার্ড রেখে যাচ্ছি তোমার সেফটির জন্য। ওরা বাসা থেকে কিছুটা দূরেই দাঁড়িয়ে থাকবে, আর একজনকে আমি ওই ছাদের ওখানে রেখে যাচ্ছি স্নাইপার দিয়ে। সবকিছুর পরে যদি তোমার কোনো কিছু হয়ে যায় তখন আমার কি হবে? তুমি ছাড়া এখন আমার কে আছে বলো? আমি তোমাকে ছাড়া কখনো থাকতে পারবো না। একবার আমি তোমাকে হারিয়ে ফেলতে চলেছি, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে আবার আমার কাছে দিয়েছে। কিন্তু এখন যদি তোমার কিছু হয়ে যায় তখন আমি কি করে বাঁচতে পারবো বলো তো? তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমার কোনো কিছুই হবে না। তুমি সব সময় দোয়া করো আমার জন্য, তাহলেই হবে। তোমার ভালোবাসা আবারও তোমার কাছে আমাকে
ফিরিয়ে আনবে। তারপরে নীলা শক্ত করে আকাশকে জড়িয়ে ধরলো আর আকাশকে জড়িয়ে ধরে এসে কান্না করতে লাগলো আর আকাশ তার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর আকাশ নীলাকে বিদায় দিয়ে সেখান থেকে চলে আসলো আর গোডাউনে এসেছে সকল লোকজনকে নিয়ে আলীর ঠিকানা মতো যেতে লাগলো। সবাইকে তার প্ল্যান মতো পড়িয়ে দিয়েছে আর আমাকে একা একটা গাড়ি নিয়ে যাচ্ছে। বাকিরা তারা অন্য দিক দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আলীর ঠিকানায় চলে আসলো আর আলীর ঠিকানায় চলে আসার পরে গাড়িটা রেখে এসে হেরে যেতে লাগবে আর তখনই কয়েকজন এসে আকাশের চোখ বেঁধে ফেললো। আকাশের চোখ বেঁধে ফেলার পরে আকাশ তাদের সাথে করে নিয়ে যেতে লাগলো আর আকাশ তাদের কথা মতো হেঁটে যেতে লাগলো। আকাশের 2 হাত বেঁধে ফেলেছে। তারপর আকাশ কিছুক্ষণ পরে সেখানে চলে আসলো আর আকাশকে নিয়ে আসার পরে খালি কোনো কিছু না বলেই আকাশ খেয়ে মারতে লাগলো। আর তখন আকাশের চোখের বাঁধন আর হাতের বাঁধন খুলে দেওয়া হলো আর আকাশ তাকে বলতে লাগলো, এভাবে পিছন থেকে আঘাত করা তোর চরিত্র ঠিক হলো না। আর আমি কাউকে পিছন থেকে মারি নাই। পিছন থেকে মারার থাকলে অনেক আগেই মারতাম। তুই আমার এত বড় ক্ষতি করেছিস যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তোর তো শুধুমাত্র মৃত্যু হতে পারে, এটা ছাড়া আর কোনো কিছুই হবে না। আর আমার সঙ্গে লড়তে তুই একাই চলে গেলি? বাহ, ভালো কথা। তোর ভেতরে আসলেই কলিজা আছে। তোদেরকে মারতে আমি জাস্ট একাই যথেষ্ট, বুঝতে পেরেছিস? আর তুই তো খুব ভালো করেই জানিস যে আমি একাই সবাইকে মারতে পারি। আর আমার সম্পর্কে জেনে বুঝেই তুই আমার সঙ্গে লাগতে এসেছিস। ঠিক আছে, এখন তুই নিজেকে সামলে নিস। আজকে কাউকেই বাঁচাতে পারবে না, সবাইকে উপরে পাঠাবো। সেটা দেখা যাবে, কিন্তু আমি যে তোর ব্যাপারে কোনো উপায় নেই, এটাই আমার সবচেয়ে বড় ব্যর্থ বিষয়। কারণ তুই কোথায় থাকিস, কি করিস, এটা যদি একবার জানতে পারতাম তাহলে শয়তানের বাচ্চা সেখানেই তোকে শেষ করে দিতাম। তারপর আকাশ কোনো কিছু না বলেই সবাইকে মারতে লাগলো আর সবাইকে মারতে মারতে প্রায় আধমরা করে ফেললো। আর তখনই চারিদিক থেকে গোলাগুলির শব্দ বেশি আসলো আর সবাই গুলি করতে লাগলো। এভাবে প্রায় অনেকক্ষণ গোলাগুলি চলার পরে আলী নিজেকে সামলাতে না পেরে আলী সেখান থেকে পালিয়ে যেতে লাগলো আর এটা আকাশ খুব ভালোভাবে লক্ষ্য করছে। আর আকাশ গিয়ে তাকে দৌড়তে দৌড়তে ধরে ফেললো আর ধরার পরে একা থাকে উল্টোপাল্টা কয়েকটা ঘুষি দিল আর পেটের মধ্যে কয়েকটা ঘুষি দেওয়াতেই আলী মাটিতে পড়ে যায়। আর মাটিতে পড়ে যাওয়ার পরেই আমি তাকে আবারও ধরে তুলে আবারও মারতে লাগলাম আর মারতে পারতে আলীকে হাত মোড়া করে ফেললো। আর তখন আলী আকাশকে বলতে লাগলো, প্লিজ আমাকে মাফ করে দে, আমি আর কখনো এমনটা করব না। তুই আমার জীবনের ব্যাখ্যাটা দে, আমি এসব খারাপ কাজ থেকে বেরিয়ে আসব। তোর আন্ডার ওয়ালটা তৈরি থাকবে, তোর জায়গাটা কেউ আসলেই দখল করতে পারবে না। তুই আসলেই একটা ব্র্যান্ড। এটা তুই ভাবলে কি করে যে আমি তোকে ক্ষমা করে দেব? তুই আমার প্রিয় মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলি। ভাগ্যক্রমে আমি আমার প্রিয় মানুষটাকে আবারও খুঁজে পেয়েছি। তার বাবা মাকে পর্যন্ত বাঁচতে দিসনি। তার বাবা মা তো তোকে কোনো অন্যায় করেনি তোর সাথে, নীলাও তো কোনো অন্যায় করেনি, তবুও তাদের উপর তুই এসব করেছিস। তোর সঙ্গে ঝামেলা ছিল আমার সঙ্গে সব কিছু করতে, কিন্তু তাদেরকে কেন মারতে গেলি? তোর তো বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোকে তো পুলিশের দেওয়ার মতো কোনো প্রশ্নই আসে না। তোকে আমি আমার নিজ হাতে মারব, আর তোকে মারলে আমার কোনো কিছুই হবে না। এটা খুব ভালো করেই জানিস, বুঝতে পেরেছিস? আর এমন কোনো জেল হয়নি যেখানে আমাকে আটকে রাখবে। তারপর আকাশ সে তার ছুরিটা বের করলো আর ছুরিটা বের করার পরে আলীর বুক বরাবর একটা আঘাত করলো আর বুক করার পর একটা আঘাত করতেই রক্ত বের হতে লাগলো আর আকাশ বরাবর বুকের মধ্যে আঘাত করছে আর এভাবে প্রায় অনেকটা ছিদ্র হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আকাশ এখানে আরও কয়েকটা গুলি করলো
আর সব ছটফট করতে করতে আলী মারা গেল। তারপরে পুলিশ চলে আসলো, আর পুলিশ আসার পরে আকাশকে করলো। আকাশ নিজেই অ্যারেস্ট হয়েছে। আকাশ যেহেতু আর নিজের হাতে তুলে নিয়েছে, তবুও তাকে জরিমানা করা হয়েছে। এটা ছাড়া আর কোনো কিছুই করেনি। যেসব করা আছে সেগুলো ভালো কাজের মধ্যে পড়ে। কোনো ক্ষমতা ছিল না। আর আদালতে বলা হয়েছে যে আকাশ নিজেকে বাঁচাতে গিয়ে আলীর গায়ে গুলি করে, আর এটাই বলে দিয়েছে। তারপর আদালত তাকে যত সম্মানে মুক্তি দিয়ে দেয়। আর আকাশ নিজে নিজে হাসতে, আর আকাশ খুব ভালো করে জানতো তারা মুক্ত হয়ে যাবে, তাকে কোনোভাবেই জেলের ভিতর ঢুকিয়ে রাখবে না। এটা কারো সাহস হতে পারে না। আর আকাশ বিকেলবেলা বাসায় ফিরল, আর বাসায় ফেরার পরে সবাইকে বলতে লাগলো ধুমধাম করে আয়োজন করার জন্য। আর তখনই শাকিল তাকে বলতে লাগলো, ভাই ধুমধাম তো করতেই হবে, কারণ আপনার বিয়ে বলে কথা। তার উপর আবার এত বছরে এত কষ্টের পরে আপনি ভাবিকে পাবেন, আয়োজন না করলে কি আর হয়? শাকিল, তুই গাড়িটা নিয়ে এই জায়গায় চলে যা। আর জানিসই তো আমি ওদের এখানে ছিলাম, আর ওনাদেরকে আমি নিজের মা বাবাই মনে করেছি। আমার মনে হয় ওনারা আমাকে এখনও মিস করে। আমি তাদেরকে আকাশ হয়ে থাকতে চাই। যদিও আকাশের দুধ ছিল, কিন্তু এখানে তো তাদের মা বাবার কোনো কিছু করার ছিল না, তাই না? আমি চাই তারাও আমার বিয়েতে আসবে। ভাই গাড়িতে করে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে, তাহলে আমি হেলিকপ্টার নিয়ে ওনাদেরকে নিয়ে আসি। আমারও মনে হয় যে ওনারা আপনাকে ঠিকই মেনে নেবেন, কারণ আপনি তো সব কিছুই বলে দিয়েছেন। আর যদি মেনে না নেয় তাহলে তো কিছু করার নেই, আমি তো চলে আসবো। তারপরে শাকিল হেলিকপ্টার নিয়ে চলে যায়। আর এভাবেই সময়টা পার হলো, আর আকাশও কাজ করতে লাগলো। আর কিছু মেয়ে এসে নীলাকে পরীর মতো সাজিয়ে দিল। আর সন্ধ্যার সময় মা বাবা, আকাশের কাকা সবাই চলে আসলো। বোঝার কোনো উপায় নেই যে আকাশ তাদের সন্তান নয়। ওরা আকাশকে নিজের সন্তানের মতো মেনে নিয়েছে। আর তারপর ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। আকাশ এখন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। আকাশের সঙ্গে সবাই ফাজলামো করছে। ভাই রাতের মধ্যে একটা ফার্মেসি খোলা পায়নি, কারণ অলরেডি নাকি এই সময়ে নাকি অনেকেই বিয়ে করেছে, তার জন্য সব কিছু ফাঁকা হয়ে গেছে, জিনিস নাই। তাই যাই কিছু করেন না কেন সমুদ্রের মধ্যে যায়েন না। আচ্ছা, তোদের কি লজ্জা শরম বলতে কোনো কিছু নেই? আর শোন, পাশের রুমে তো মা বাবা শুয়ে আছে, ওনারা শুনলে কি ভাববে বলতো? আর ওনাদেরকে কিন্তু একদম যেতে দিবি না। ওনারা জার্নি করে এসেছে, ওনারা এখন ঘুমান, বুঝতে পেরেছিস? আমি আর ওনার সাথে কথা বললাম না এখন। হ্যাঁ ভাই, এটাই তো কথা। আর আজকে যদি আপনার নিজের মা বাবা বেঁচে থাকতো তাহলে কি আপনাকে এভাবে থাকতে হতো? কত আনন্দ করতাম তারা দুজন। হ্যাঁ, ওরাও আপনাকে আদর করে, কিন্তু নিজের মা বাবার মতো নয়, তাই না? হ্যাঁ, এটা ঠিক যে ততটা করে না, কিন্তু আমি তো ওনাদেরকে দাওয়াত দিয়েছি, আর ওনারা আমার বিয়েতে এসেছে, এটাই তো আমার কাছে অনেক বেশি দামি, তাই না? আসলে আপন মা বাবার মতো কি আর বাকি সবাই হবে? এটাই যে স্বাভাবিক। ঠিক আছে, সব কথা বাদ দে। আর ওনাদের যেন কোনো যত্নের কমতি না হয়, বুঝতে পেরেছিস? আর আজকে থেকে সব কিছু ছেড়ে দিলাম। ভাই ছেড়ে দিলাম বলেই তো আর ছেড়ে দেওয়া যায় না। আপনি আমাদের লিডার, আপনি আমাদের লিডার হিসাবে থাকবেন। আমরা এখন থেকে পিস্তল ব্যবহার করব না, সাধারণ মানুষের কাজ করব। আপনাকে এই এলাকার এমপি বানিয়ে ছাড়বো, আপনি যাই কিছু বলেন না কেন। তাছাড়া জনগণ আপনাকে এমপি হিসাবে দেখতে চাই। দেখলেন না আজকে আপনার বিয়েতে কত মানুষ, সবাই আপনাকে কতটা ভালোবাসে। তারপরে আকাশ শাকিলের সঙ্গে কিছু কথা বলল, আর সাফি না চলে আসলো। আর সাফিনের সঙ্গে কিছু কথা বলে সে বাসর ঘরে প্রবেশ করলো। আর বাসর ঘরে প্রবেশ করার পরে দেখতে পেল নীলা তার জন্য ঘোমটা দিয়ে অপেক্ষা করছে। আর তখনই আকাশ প্রবেশ করার পরে দরজাটা ব্লক করে দিল। আর দরজাটা লক করে দেওয়ার পর নীলা ঘাট থেকে নেমে আসলো, আর হাতে একটা লাঠি আছে। আর এটা দেখে আকাশ ভয় পেয়ে গেল। এত শক্ত একটা মানুষ কিন্তু প্রিয় মানুষটার কাছে আসলে ভয় পেয়ে যায়। আর তখন নীলা বলতে লাগলো, তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি আর কখনো এসব কাজ করবে না। তুমি হসপিটাল করেছো, বৃদ্ধাশ্রম করেছো, শিক্ষা প্রতিষ্ঠান, এই সব কিছু করেছো। আমার কোনো বাধা নেই, কারণ এসব ভালো কাজ। কিন্তু তুমি তাদের লিডার হয়ে থাকবে মানে ওরা তো খারাপ হয়ে যায়। এখন তোমাকেও খারাপ বানাতে চাচ্ছে, তাই না? ওরা এতটাও ভালো না। আরে পাগলি,
কেন শুধু শুধু এমনটা করছো? ওরা আমাকে অনেক ভালোবাসে, আর সেই ছোটবেলা থেকে আমার সঙ্গে কাজ করে আসছে, আমাকে সব সময় বিপদে আপদে পাশে থেকে গিয়েছে। আর ওরা আমাকে ছাড়া থাকতে পারবে না, এটা তো শিওর। আমি যদি না থাকি ওরা বিপদে চলে যাবে, আবারও মারামারি কাটাকাটি এগুলো শুরু করবে, বুঝতে পেরেছ? আর তার জন্যই ওদের পাশে থাকতে হবে। আর আমি তোমাকে কথা দিলাম, আর কখনো আমি রক্তারক্তি এসব কাজ করব না, মানুষের সামনে নিজেকে নিয়োজিত করব। সত্যি তো? যদি সত্যি না হয় তাহলে আমার মাথা ছুঁয়ে কসম খাও, আমার মাথা ছুঁয়ে বলো বলছি, না হলে কিন্তু আমি কান্না করব। এমন বাচ্চাদের মতো বায়না করলে কি আর হবে? আমি মাথা ছুঁয়ে কসম কাটলাম, আর কখনো আমি এসব কাজ করব না। এখন থেকে ভালো হয়ে যাব, মানুষের পাশে থাকবো, বুঝতে পেরেছ? আর তবে যারা আমার পথে কাটা হয়ে দাঁড়াবে তাদেরকে শেষ করে দেব।